টি-20-র যুগে যেখানে 50 ওভারের ক্রিকেটার জলও হারায় ফেলতেছে, কিন্তু অ্যাশেজ কিন্তু তার আগের জায়গাতেই আছে। খেয়াল করে দেখবেন 100 বছর আগেও কিন্তু অ্যাশেজ জমজমাট ছিল, 2025-এও আছে, এমনকি 100 বছর পরে বলেও মনে হচ্ছে থাকবে। খেয়াল করে দেখেন এই দুই দলের ক্রিকেটাররা যে ধরনের আবেগ নিয়ে খেলে, আইপিএল এর কন্ট্রাক্ট পর্যন্ত তারা ঠোকরায় ফেলায় দেয়। সুতরাং বুঝতেই পারতেছেন ভালোবাসা থেকে কিন্তু ভালো খেলা উৎপন্ন হয়। এখন 21 শতাব্দীর যদি আমরা সেরা সেরা খেলোয়াড়দেরকে নিয়ে যদি একটা প্লেইং 11 তৈরি করি, যে ইংল্যান্ড থেকে কিছু প্লেয়ার, অস্ট্রেলিয়া থেকে কিছু প্লেয়ার, তাহলে ওই দলটা কিরকম হতে পারে সেটা আমি করতেছি, সেটা আপনারা করবেন। এমনকি 2025 সালের প্রথম যেই অ্যাশেজ ম্যাচটা অনুষ্ঠিত হবে পার্থের মাটিতে, ওই টেস্টে কারা বেশি এগিয়ে, অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে আপনাদের সাথে একটু আলোচনা করে আসি। প্রথমে যদি আমরা পার্থের মাটিতে যে টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে 20 তারিখ, সেই ম্যাচটা নিয়ে যদি একটু আলোচনা করি, টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, বলার, তখন কিন্তু আমরা বুঝতে পারবো ইংল্যান্ডের পাল্লা ভারী না অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। আমরা যদি ওপেনার নিয়ে একটু কথা বলি, ব্যান ডাকেট এমনকি জ্যাক ক্রলি, খেয়াল করে দেখবেন তারা দুজন যে ধরনের ব্যাটিং করতে পারেন, এমনকি বেসবল ক্রিকেটকে তারা যেভাবে আপন করে নিয়েছে, তারা যদি ওপেনিং পার্টনারশিপে 20 ওভার ব্যাটিং করতে পারে একসাথে, মিনিমাম 100 রান কিন্তু তারা যে কোনো দলের সাথে করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ইংল্যান্ড কিন্তু একটু এগিয়ে থাকতে পারে কোন হিসাবে। আপনি খেয়াল করে দেখেন ডেভিড ওয়ার্নার কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে স্যাম কন্টাস নামে একজন প্লেয়ার ছিলেন, তিনি 2-1 ম্যাচ খেলছেন, অন্য 2-1 প্লেয়ার ছিলেন, কিন্তু পার্মানেন্ট ভাবে অস্ট্রেলিয়া কিন্তু এমন কাউকে রিপ্লেসমেন্ট করতে পারে না যে ডেভিড ওয়ার্নারের জায়গাটা গ্র্যাব করে নিতে পারবে। এমনকি তার জায়গায় নতুন একজন প্লেয়ার কিন্তু আমরা শুনতে পাচ্ছি, জ্যাক, তিনি ডেপুটেন্ট হিসেবে খেলতে পারবেন। অ্যাজ এ ডেপুটেন্ট যখন আপনি অ্যাশেজ ম্যাচ খেলবেন, আপনি তো এমনিতেই প্রেসারে থাকবেন, সেই সাথে আপনার যে পার্টনার ওসমান খাজাওয়ালা, তিনি 5-7 বছর ধরে কিন্তু অস্ট্রেলিয়ার সার্কেলের সাথে আছেন, কিন্তু তার রিসেন্ট ফর্ম কিন্তু এতটা ভালো না। আপনি দেখেন সাউথ আফ্রিকার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, এমনকি শ্রীলঙ্কার সাথে। এছাড়া যদি আপনি সর্বশেষ যে 10টা ইনিংস যদি তার তুলে ধরেন, একটা ম্যাচেও কিন্তু 50 নাই। সুতরাং বুঝতেই পারতেছেন ওপেনিং প্যার যদি আপনি তুলনা করেন, ইংল্যান্ড কিন্তু এই দিক থেকে একটু এগিয়ে আছে। আবার যদি মিডল অর্ডারে আসেন, আমি বলতে চাই দুই দলের মিডল অর্ডার যথেষ্ট স্ট্রং। খেয়াল করে দেখেন এক দলে আছে মার্কাস লাবুশেন, অস্ট্রেলিয়ার কথা বলতেছি, 2 নম্বরে স্টিভ স্মিথ, 3 নম্বরে ট্রাভিস হেড। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু কেউ কিন্তু কারোর থেকে কম না। আপনি যদি লাবুশেনের গল্পটা শোনেন, লাবুশেন কিন্তু দল থেকে ছিটকে পড়ে গেছিলেন, কারণ কি তিনি যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজি খেলতেছিলেন, এর আগেও তিনি বাজি একটু ফর্মে ছিলেন, তখন কিন্তু তাকে দল থেকে ছিটকে ফেলে দেওয়া হয়। তখন কিন্তু তিনি আবার ঘরোয়া ক্রিকেটে এসে যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন, এরপরে কিন্তু তাকে বাধ্য হয়ে কিন্তু আবার দলে নেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা আশাবাদী তিনি অ্যাশেজে দুর্দান্ত খেলতে পারবেন, যেহেতু অস্ট্রেলিয়া মাটিতে খেলা। 4 নম্বরে স্টিভ স্মিথ, আমাদের যুগে মানে এই জেনারেশনের প্লেয়ারদের কাছে আমি কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তিনি টেস্টের লাল বলের বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। সুতরাং বলতেই পারেন যে এই ব্যাটসম্যানটিকে কেন্দ্র করে কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্য কিন্তু নির্ভর করবে, যে অস্ট্রেলিয়া যদি একসাথে ভালো কিছু করতে চায়, তখন কিন্তু এই ব্যাটসম্যানটিকে আপনি কোনোভাবে বাদ দিতে পারতেছেন। এমনকি 5 নম্বরে ট্রাভিস হেড, যে কিনা খেলামোড় ঘুরে দিতে পারেন, একসময় অস্ট্রেলিয়া খেলামোড় ঘুরে দিতেন। 7 নম্বরে নেমে অ্যাডাম গিলক্রিস্ট, এখন কিন্তু 5 নম্বর পজিশনে তিনি কিন্তু এখন তুরুপের তার। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু মিডল অর্ডার কিন্তু মোটামুটি অনেকটাই স্ট্রং। টপ অর্ডারের তুলনায় কিন্তু অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ভালো স্ট্রং। আপনি যদি আবার ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডকে কিন্তু আপনি ছোট করে ফেলে দিতে পারবেন না ভাই। অলি পপ 3 নম্বরে ব্যাটিং করতে পারবেন। মনে পড়ে কি আপনাদের ইয়ান বেলের কথা? ইয়ান বেলের উত্তরসূরি হিসেবে কিন্তু অলি পপ কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন। এমনকি 4 নম্বরে জো রুট, দ্য কিং কেন বলতেছি, তিনি কিন্তু এখন সচিনের পরে দ্বিতীয় স্থানে অবস্থান করতেছেন টেস্টের মানে লাল বলের সর্বোচ্চ রান শিকারের ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যে আপনি কোনোভাবে বাদ দিতে পারতেছেন না। তিনি বিগত 3-4 বছর ধরে এতটা ভালো খেলতে পারতেছেন, নিঃসন্দেহে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। এখন কিন্তু স্টিভ স্মিথ আর জো রুটের মাঝখানে এই সিরিজে বড় ধরনের ভালো খেলার প্রত্যাশা কিন্তু আমরা করতে পারতেছি। এমনকি 5 নম্বরে হ্যারি ব্রুক, এই প্লেয়ারটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারবেন না। আপনি লিখে রাখেন আজ থেকে 7-8 বছর পরে হ্যারি ব্রুক বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান হবে, সাদা বলে, লাল বলে, যে কোনো বলে হোক। তখন কিন্তু বিরাট কোহলি বলেন, বাবর আজম বলেন, স্টিভ স্মিথ বলেন, কেন উইলিয়ামসন বলেন, সবার থেকে তিনি ছাপিয়ে তিনি চলে যাবেন। তার ক্যারিয়ারটা যেভাবে তিনি শুরু করছেন এবং যেভাবে তিনি খেলতে পারতেছেন, নিঃসন্দেহে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান। 6 নম্বর পজিশন, দুইটা দলের যদি এখন 6 নম্বর পজিশনের দিকে আসেন, খুবই ভাইটাল একটা পজিশন। প্রথমে আমরা একটু ইংল্যান্ড নিয়ে কথা বলি। বেন স্টোকস, আপনি তো খুব ভালো করে জানেন যে বেন স্টোকস কোন ধরনের খেলা খেলতে পারেন, তার মাঝখানে কোন ধরনের টেম্পারমেন্ট আছে, তিনি বোলিং করতে পারেন, তিনি সুন্দর ফিল্ডিং করতে পারেন, এমনকি তিনি একজন গুড লিডার। বেসবল ক্রিকেটটাকে তিনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। আবার যদি আপনারা যদি অস্ট্রেলিয়ার দিকে আসেন, অস্ট্রেলিয়াতে আপনারা খুঁজে পাবেন 2 জন প্লেয়ার, ওয়েবস্টকে খুঁজে পাবেন, এমনকি ক্যামেরন গ্রিনকে খুঁজে পাবেন। এখন অস্ট্রেলিয়া যে কার পেছনে যাবে সেটা কিন্তু আমিও বলতে পারতেছি না, এমনকি অস্ট্রেলিয়া হয়তোবা এখনো অনিশ্চিত। তবে আমি মনে প্রাণে চাই যে ক্যামেরন গ্রিনের সাথে যাওয়া হোক, যেহেতু ক্যামেরন গ্রিনের হাইপটি একটু বেশি, তিনি হাইপ মানে তিনি ভালো খেলতে পারেন এই ধরনের প্রত্যাশিত। তবে ওয়েবস্ট্রিতে বাজে সেটা কিন্তু না। সুতরাং বুঝতেই পারতেছেন যদি কোনো কারণে ক্যামেরন গ্রিন ফেল করে, তখন কিন্তু হয়তো বা পরের ম্যাচগুলোতে ওয়েবস্ট্রিকে আমরা দেখতেও পারি। এখন 7 নম্বর পজিশনে কিন্তু কিপার একটা পজিশন,
7 নম্বর পজিশনে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন অ্যালেক্স কাউরি, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন, কিন্তু তার আবার অ্যাশেজে এতটা ভালো ফর্ম নেই। যদি কোনো কারণে অস্ট্রেলিয়া চিন্তা করে যে না অ্যালেক্স কাউরিকে আমরা খেলাবো না, তখন কিন্তু আবার জশ ইংলিশকে খেলাতে পারে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে জশ ইংলিশকে খেলানোটা একটু বোকামি হতে পারে। অন্যদিকে জেমি স্মিথ কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন, কারণটা কি ভাই, তিনি 7 নম্বর পজিশনে নাইমা যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করতে পারতেছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত, সুতরাং বুঝতেই পারতেছেন এভাবে যদি হিসাব করেন টপ অর্ডারে এগিয়ে আছে ইংল্যান্ড, মিডল অর্ডারে 50-50 দুই দলই ইকুয়াল আছে, এমনকি লোয়ার মিডল অর্ডারে আমি বলতে চাই যে আবার ইংল্যান্ড একটু এগিয়ে আছে। এটা পেছনে কারণ কি, যখন স্টিভ স্মিথ আর যখন জেমি স্মিথকে আপনি দুজন পাশাপাশি ধরবেন, অন্যদিকে যখন আপনি 6 আর 7 আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে দেখেন, অ্যালেক্স কাউরি আর ক্যামেরন গ্রিনের মাঝখানে কিন্তু এতটা বড় নাম আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। সুতরাং বুঝতেই পারতেছেন এই যুদ্ধে কিন্তু আবার ইংল্যান্ড একটু আগে আছে। আবার যদি বোলিং এ আসেন ভাই, বোলিং এ কিন্তু অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি চিন্তিত, কারণটা কি, প্যাট কামিন্স দলের ক্যাপ্টেন, তিনি দলের সাথে যুক্ত থাকবেন না, এমনকি জশ হ্যাজেলউড ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার এই জেনারেশনের, এই দুজন কিন্তু প্রথম দুইটা টেস্টে কিন্তু উপলব্ধ থাকবে না। বিশেষ করে জশ হ্যাজেলউড প্রথম টেস্টে খেলতেছেন না, সম্ভবত প্রথম 2 থেকে 3টা টেস্ট অস্ট্রেলিয়াতে তিনি খেলতে পারবেন না প্যাট কামিন্স। সুতরাং বুঝতেই পারতেছেন এই কথা বলার সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়া বোলিং লাইন দুর্বল হয়ে গেল, তার মানে কি ইংল্যান্ড আগে গেছে, ইংল্যান্ড আবার আগে যেতেছে। এইটার পেছনে কারণ কি, মার্কো তাদের প্রিমিয়াম বলার, এমনকি জফরা আর্চার যার বলে স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যান ধরাশায়ী হয়ে গেছিলেন, তারা যখন দলের সাথে যুক্ত থাকবে, আর যখন ওই দলের প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক জশ হ্যাজেলউড থাকবে না, তখন কিন্তু অস্ট্রেলিয়া এমনিতেই পেছনে পড়ে থাকবে। তার মানে এই না যে অস্ট্রেলিয়া হাত পা গোটায় বসে থাকবে। মিচেল স্টার্ক আছেন, স্কট বল্যান্ড আছেন, তারাও কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, এমনকি ডেবুটেন্ট বোলার হিসেবে ব্র্যান্ডন ডগেট কিন্তু ভালোই বোলিং করবেন বলে আশা করতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু এদিকে এতটা পেছনে পড়ে থাকবে না, কারণ কন্ডিশন কিন্তু তাদের, যেহেতু পার্থের মাটিতে খেলা, তারা জানে কিভাবে বোলিং করতে হবে। এমনকি নাথান লায়ন ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার এই জেনারেশনের, অফ ব্রেক বোলারদের মাঝখানে তিনি যেভাবে নিজেকে কায়েম করছেন বা তার পজিশনে যেভাবে তিনি লিড করে রাখছেন, 500 উইকেটের উপরে তিনি নিতে পারছেন। সুতরাং বুঝতেই পারছেন এই জায়গায় কিন্তু মানে স্পিন বোলিং এর ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া আবার একটু আগায় আছে। আপনি যদি আবার ইংল্যান্ডের দিকে আসেন, ইংল্যান্ডের দিকে হয়তোবা সাহেব বশিরকে তারা খেলাইতে পারে, কিন্তু বশির কিন্তু নাথান লায়নের তুলনায় অনেকটাই পেছনে পড়ে থাকবে। সুতরাং বুঝতেই পারছেন স্পিনের দিক থেকে অস্ট্রেলিয়া একটু আগে আছে। আবার আমার কাছে মনে হচ্ছে যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা, তারা যে ধরনের পেস বোলারে খেলাক না কেন, হয়তোবা তারা একটা ভালো এফেক্টিভ ভূমিকা পালন করতে পারে, যদি তাদের মিডল অর্ডার যদি একটু ভালো খেলতে পারে। অস্ট্রেলিয়ার কথা বলতেছি, ইংল্যান্ডের মিডল অর্ডারও ভালো, কিন্তু যদি অস্ট্রেলিয়ার মিডল অর্ডার যদি একটু ভালো খেলতে পারে, তখন কিন্তু হয়তোবা খেলাটা জমতে পারে। আদারওয়াইজ আমার কাছে কেন যেন মনে হচ্ছে আজকের ম্যাচে, বিশেষ করে প্রথম ম্যাচে ইংল্যান্ড একটু ফেভারিট বেশি। এটা আপনি মানেন আর নাইবা মানেন, ইংল্যান্ডকে ফেভারিট করতে হচ্ছে। এখন যদি আমরা একটু কাজের কথা আসি, 21 শতাব্দীর মানে একবিংশ শতাব্দীর যদি আমরা অস্ট্রেলিয়া থেকে কিছু প্লেয়ার নেই, ইংল্যান্ড থেকে কিছু প্লেয়ার নেই, আর যদি একটা দল বানাই, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত বিধ্বংসী প্লেয়ার নিয়ে আমরা একটা দল বানাতে পারি। চলুন যাই 1 থেকে 11 পর্যন্ত আমি আমার প্লেইং এলিভেটে বানাই। আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যদি একমত পোষণও করেন বা নাও করেন, কোনো প্লেয়ারকে যদি পরিবর্তন করতেও চান, সেটা কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু 1 বাই 1 করে আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর ম্যাথু হেডেন, 2 নম্বর অ্যালাস্টার কুক, 3 নম্বর পন্টিং, 4 নম্বর জো রুট, 5 নম্বর স্টিভ স্মিথ, 6 নম্বর বেন স্টোকস, 7 নম্বর অ্যাডাম গিলক্রিস্ট, 8 নম্বর অ্যান্ড্রু ফ্লিংটক, 9 নম্বর শেন ওয়ার্ন, 10 নম্বর স্টট ব্রড, 11 নম্বর গ্লেন ম্যাকগ্রাথ। এই যে একটা প্লেইং ইলেভেন করলাম, এখানে কিন্তু আমি অনেক বড় বড় তারকাদের কিন্তু জায়গা দিতে পারি নাই। খেয়াল করে দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে দেখেন, বেটলির মতো বলার এখানে জায়গা পায় নাই। আবার যদি আপনি ইংল্যান্ডে দেখেন, কেভিন পিটারসনের মতো নামি দামি ব্যাটসম্যান কিন্তু জায়গা পাচ্ছে না। এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি বর্তমান দলের যে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে রাখতে পারতেছেন না। তাছাড়া আপনি যদি আবার চিন্তা করেন যে আপনি কিন্তু স্টিভ স্মিথকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করাতে পারতেছেন না, কারণ কি আপনি জো রুটকে 4 নম্বর পজিশনে দিয়ে দিচ্ছে। এটার পিছনে আমার একটা ব্যক্তিগত লজিক আছে, যেহেতু জো রুট বর্তমানে খুবই ভালো খেলতে পারতেছেন, প্লাস তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান করতে পারতেছেন। এখন কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু তাকে 4-এর জায়গায় 5-এ দিতে পারতেছেন না। আবার রিকি পন্টিংকে আপনি 3 নম্বর পজিশন থেকে সরাতে পারতেছেন না। অ্যালাস্টার কুক অস্ট্রেলিয়া ইংল্যান্ডের হয়ে তিনি এত ভালো খেলেছেন, তিনি কিন্তু নিঃসন্দেহে কিন্তু ওপেনিং পেয়ারে জায়গা নিতে পারেন। এমনকি ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ম্যাথু হেডেন কিন্তু তার জায়গা কিন্তু নিতে পারে। 7 নম্বর পজিশনে কোনো ডিবেটই নেই, কারণটা কি, তিনি যেভাবে খেলার মানদণ্ডটাকে পাল্টে দিতে পারতেন। আমরা কিন্তু বলতেছি অ্যাডাম গিলক্রিস্টের কথা, তিনি যেভাবে 4-6 বন্যা বসাই দিতে পারতেন, ইনিংসটাকে এত দ্রুত পেস করতে পারতেন, বিপক্ষ দল কিন্তু বোঝার আগে কিন্তু খেলা শেষ হয়ে যেত। এই কারণে কিন্তু আর 8 নম্বর পজিশনে শেন ওয়ার্নের কথা আপনি কি বলবেন? না, 8 নম্বর পজিশনে আমি নিয়েছি অ্যান্ড্রু ফ্লিংটক, কারণটা কি আমি কিন্তু তাকে উপরে জায়গাতে পারতেছি না। হয়তোবা তার জায়গা অনেকেই কিন্তু প্যাট কামিন্সের দিকে যাইতে পারে কিংবা ব্রেটলির দিকে যাইতে পারে, কিন্তু আমার কাছে কেন জানে মনে হচ্ছে যে এই তাকে যদি না হয়, তিনি কিন্তু ব্যাটও করতে পারবেন। প্লাস মনে পড়ে কি আপনাদের 2005 সালের কথা, তিনি যে ধরনের বোলিং করতে পারতেন, নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট। সুতরাং বুঝতেই পারতেছেন 8 নম্বরে যদি তাকে নেই, 9 নম্বরে যদি আমরা শেন ওয়ার্নকে খেলাই, 10 আর 11-তে স্টুয়ার্ট ব্রডের রেকর্ড কিন্তু জেমি অ্যান্ডারসন থেকে ভালো, তাই কিন্তু আমি অ্যাশেজের যেহেতু স্কোয়াড বানাচ্ছি, তাই কিন্তু আমি জেমি অ্যান্ডারসনকে নিলাম। আর 11 নম্বরে
অল টাইম ফেভারিট গ্লেন ম্যাকগ্রা। সুতরাং বুঝতেই পারতেছেন এই হচ্ছে আমার প্লেইং ইলেভেন। তবে 2025 সালের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থের মাটিতে, আমি কিন্তু চলে যাচ্ছি ইংল্যান্ডের সাথে। কারণ কি আমার কাছে কেন যেন মনে হচ্ছে ইংল্যান্ড একটু ফেভারিট বেশি, ব্যাটিংয়ে যদি বোলিংয়ে বলেন সব দিকে। দেখা যাক কি হয় খেলার মাঠে। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্পটা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের।